সবাইকে নমস্কার। অনেক দিন পরে আপনাদের সামনে এলাম। এখন আমি যে আলোচনা করব এটাও সাজেশানেরই বিষয়। এতদিন আমি সাজেশানগুলো পিডিএফ করে ভয়েসের দ্বারা বলে দিয়েছিলাম। আজকে আবার ভিডিওতে এলাম অনেক দিন পরে। তারও কারণ আছে, কেননা কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে আসা। সব কিছু তো আর সাজেশানের আকারে লিখে দিলে হয় না, কিছু কথা বলতে হয়, যেটা না বললে আপনাদের পড়াটা ঠিকঠাক হয়ে ওঠে না। তাই আমি আপনাদের সামনে আজ আবারও এলাম আলোচনা করতে। কিসের আলোচনা? না, বর্তমান সিসিএফ চলছে, অর্থাৎ এনইপি সিস্টেমের যে সিসিএফ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে চলছে, সেই ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 3 সংস্কৃত অনার্স, সেমিস্টার 3 সংস্কৃত অনার্স এবং পাসেরও ধরতে পারেন। অনার্স এবং পাস দুটোর ক্ষেত্রেই সিলেবাসে আছে কি CC3, CC4 আর স্কিল পেপার একটা আছে। এগুলোর প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করে কোনটা থেকে কেমন প্রশ্ন পড়বে সেই আলোচনা করতেই আপনাদের সামনে এসেছি। আসা যাক এবারে CC3 সেমিস্টার 3 সংস্কৃত অনার্স CCF-এর নতুন সিলেবাসের এনইপি সিস্টেমের CC3-তে কী কী সিলেবাসে আছে। না, CC3-তে আছে কি না রঘুবংশম, তারপরে কিরাতার্জুনিয়ম, এরপরে আপনাদের সুকনাসোপদেশ। আমি আজকে শুধু আলোচনা করব রঘুবংশম নিয়ে। রঘুবংশমের প্রথম স্বর্গ কেবলমাত্র পাঠ্য, রঘুবংশের প্রথম স্বর্গটাই কেবলমাত্র পাঠ্য। ওইটা আপনারা কিভাবে পড়বেন, কোন কোন প্রশ্নগুলো পড়বেন, কিভাবে রেডি হবেন, তাহলে আপনারা পেতে পারেন উত্তরগুলো, সেইটা নিয়ে এখন আলোচনা করব। আপনারা সবাই বসে যান, খাতা পেন নিয়ে রেডি হয়ে যান। আশা করি সবাই বুঝতে পারবেন, আমার কথা মতো প্রশ্নগুলো লিখে রাখবেন, তাহলে অনায়াসেই ভালো নাম্বার পেতে পারবেন। আসা যাক কি থাকে রঘুবংশমে। রঘুবংশম থেকে থাকবে কি, প্রথমে থাকবে আপনাদের বড় প্রশ্ন। বড় প্রশ্ন অনেক রকম হয়। প্রথম স্বর্গ, সেখান থেকে প্রচুর বড় প্রশ্ন হয়। কেমন কেমন বড় প্রশ্ন হয়, যেমন প্রথমেই দেখবেন 5 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত রঘু রাজগণের যে চরিত্রের যে বৈশিষ্ট্য সেগুলো বর্ণনা করা হয়েছে, সেখান থেকে একটা দিতে পারে। তারপরে মহারাজা দিলীপের যে চরিত্র আছে সেখান থেকে দেওয়া যেতে পারে একটা প্রশ্ন। আর তারপরে দেখুন বশিষ্ঠের আশ্রমে যে যাত্রাপথ, সেখান থেকেও একটা প্রশ্ন হতে পারে। এরপরে দেখুন যে বশিষ্ঠ আশ্রমের যে বর্ণনা, ওখান থেকেও একটা প্রশ্ন হতে পারে। এরপরে ধরুন আরও আছে মহাকবি কালিদাসের স্টাইল, রচনাশৈলী, ওখান থেকেও প্রশ্ন হতে পারে। তা আপনারা করবেন কোনগুলো, বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। আমি বলে দিচ্ছি সাজেস্টিভ আকারে, দুটো প্রশ্ন ভালো করে পড়ে রাখবেন, বেশি গুরুত্ব দিয়ে পড়ে রাখবেন। সেটা হলো 1 নম্বর মহারাজা দিলীপের চরিত্র ও গুণাবলী, 2 নম্বর বশিষ্ঠাশ্রমের বর্ণনা। এই দুটো লং কোশ্চেন করবেন। আশা করি এর মধ্যে আপনারা একটা পেলেও পেয়ে যেতে পারেন। এরপরে কি থাকে, এরপরে পরীক্ষায় থাকে কি না ব্যাখ্যা। ব্যাখ্যা আপনাকে দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে। আগেই বলে রাখি লং কোশ্চেন কিন্তু এখানে বাংলায় লিখতে হবে। এরপরে আসছে কি না ব্যাখ্যা। ব্যাখ্যা এত শ্লোক, প্রথম স্বর্গ পুরোটা পাঠ্য। তা আপনারা কোনগুলো ব্যাখ্যা করবেন, তার জন্য আমি আপনাদের বলে রাখি আপনারা ব্যাখ্যার দিকে গুরুত্ব দেবেন। 1 থেকে 4 প্রথম 4টা শ্লোক ভালো করে ব্যাখ্যার জন্য ইম্পর্টেন্ট গুরুত্ব দেবেন। ওই 4টার মধ্যে হয়তো একটা দিয়ে দিতে পারে। আর কোনগুলো করবেন, 4টা হয়ে গেলে 10 নম্বর শ্লোকটা ব্যাখ্যা করবেন। আর কি ওখানে জ্ঞানে মৌনং ক্ষমা শক্ত বলে একটা শ্লোক আছে, সম্ভবত 22 নম্বর, ওই শ্লোকটা ব্যাখ্যা রেডি করে রাখতে পারেন। এই যদি 6টা শ্লোক আপনারা করেন তাহলে আশা করি অনায়াসেই আপনারা পেয়ে যাবেন। একটা ব্যাখ্যা তো ওখান থেকে পেয়ে যাবেনই, বেশিও পেতে পারেন। এরপরে আসা যাক বঙ্গানুবাদ। বঙ্গানুবাদের জন্য আপনারা 1 থেকে 10টা যদি প্রথম 10টা যদি বঙ্গানুবাদ করেন ওখান থেকে পেয়ে যেতে পারেন। তবুও আমি কিছু ইম্পর্টেন্ট বঙ্গানুবাদ আপনাদের কাছে তুলে ধরবো, সেইগুলো করবেন। ওখান থেকে হয়তো আপনার বঙ্গানুবাদ পেয়ে যাবেন, রঘুবংশমের বঙ্গানুবাদ। কি না, 1 নম্বরে বাগর্থা বিব সম্পৃক্ত কসূর্য প্রভব বংশ মন্দকবি যশস্প্রার্থী অথবা কৃতবাগদ্বারে ত্যাগায় সম্ভৃতার্থানাং তং সন্ত শতুমর্হন্তি সর্বাতিরিক্ত সারেণ প্রজানামেব ভূত্যর্থং তস্য সংবৃত মন্ত্রস্য প্রজানাম বিনয়াধানাৎ। এই কটা যদি ভালো করে করেন, আমি যে কটা বললাম এইগুলোর মধ্যে অনুবাদ আপনারা একটা অনায়াসেই পেয়ে যেতে পারেন। আমি আবারও বলছি, অনুবাদের শ্লোক নাম্বারগুলো বলে দিচ্ছি। 1 নম্বর শ্লোক, 2 নম্বর শ্লোক, 3 নম্বর শ্লোক, 4 নম্বর শ্লোক, 7 নম্বর শ্লোক, 10, 14, 18, 20, 24,
এই কটা শ্লোক যদি ভালো করে করেন এখান থেকে হয়তো একটা পেয়ে যেতে পারেন। এছাড়াও থাকতে পারে, তবে এর মধ্যে একটা আপনারা পেয়ে যেতে পারেন। যেহেতু বঙ্গানুবাদ করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবে এইগুলো করে রাখবেন। তাহলে আমি লং কোশ্চেন বললাম, ব্যাখ্যা বললাম, আর বঙ্গানুবাদ বললাম। আর রঘুবংশম থেকে কি থাকে না, টেক্সচুয়াল গ্রামার, ব্যাকরণ কোনগুলো পড়বে? টেক্সচুয়াল ব্যাকরণ মানে যেই শ্লোকগুলো আপনি ব্যাখ্যা করছেন বা বঙ্গানুবাদ করছেন, যেই শ্লোকগুলো আপনি ব্যাখ্যা করছেন বা বঙ্গানুবাদ করছেন, সেই শ্লোকগুলোরই ব্যাকরণগুলো রেডি করে যেতে হবে। তার জন্য আপনারা কী করবেন, যে কোনো বই তো আপনারা একটা নেবেন, বইয়ের নাম আমি এক্ষুনি বলে দিচ্ছি। সেই বইগুলো যে নেবেন, সেই বইয়ের প্রত্যেকটা শ্লোকের পেছনে শ্লোক শেষ, তারপরে তাই সেই শ্লোক সংক্রান্ত ব্যাকরণ দেওয়া আছে। সেইগুলো যদি পড়তে থাকেন আশা করি ওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তবে কোন শ্লোকগুলো পড়বেন? যেগুলো আপনারা ব্যাখ্যার জন্য পড়ছেন, যেগুলো অনুবাদের জন্য পড়ছেন। এই মোটামুটি আপনারা এই স্টাইলে যদি রঘুবংশমটা পড়েন, পরীক্ষা সামনে চলে এসছে, আপনাদের পরীক্ষা জানেন আপনারা যে এপ্রিল মাসের প্রথমেই পরীক্ষা, এই রকম করে যদি পড়েন এই কদিনেই আপনারা কভার করতে পারবেন। এই হলো মোটামুটি রঘুবংশম। আর যদি এই সমস্ত কিছু যে আমি প্রশ্ন বললাম এর যদি উত্তর আপনারা পেতে চান, আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। সেক্ষেত্রে শর্তাবলী প্রযোজ্য। এইবারে বলি, বই যদি কেউ কিনতে চান, বইয়ের মধ্যেও উত্তর পাবেন। বইয়ের জন্য আমি সাজেস্ট করবো দুটো বই আপনাদের বলবো, বেশি নয়। রঘুবংশম দেবকুমার দাস অথবা রঘুবংশম উদয় বন্দ্যোপাধ্যায়, অনিতা বন্দ্যোপাধ্যায় বা অনিল চন্দ্র বসুর রঘুবংশম আছে। তিনটেই রঘুবংশম, যে কোনো একটা লেখকের আপনারা কিনে নিন, ওই অনুযায়ী পড়াশুনো করুন। আমি যে প্রশ্নগুলো বললাম খুঁজে নিন, খুঁজে উত্তরগুলো কালেক্ট করে পড়তে থাকুন, দেখবেন অনায়াসে এই কদিনের মধ্যে হয়ে যাবে। এর পরের ভিডিওতে আমি আবার সুকোনাসপদেশ বা কিরাতার্জুনিয়ম কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেই সব নিয়ে আলোচনা করব, অর্থাৎ সাজেশান নিয়ে আলোচনা করব। CC4-এরও আমি সাজেশান নিয়ে আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আসবো আবার পরের ভিডিও নিয়ে। এই ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।